বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি মোহাম্মদ আসিফ ইসলাম, প্রভাষক অর্থনীতি, কুষ্টিয়া সরকারি কলেজ। আজকের আলোচ্য বিষয় দ্বিতীয় বর্ষ ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি, কল্যাণ অর্থনীতি। তো কল্যাণ অর্থনীতির আজকে আমরা স্পেসিফিক একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পেরেটো কাম্যতা। পেরেটো কাম্যতার যে প্রান্তিক শর্তগুলো আছে, সেই শর্তগুলো ফিল আপ করে কীভাবে পেরেটো কাম্যতা অর্জিত হয়, সেটাই আজকের আলোচ্য বিষয়। তো পেরেটো কাম্যতা পড়ার জন্য আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা দেখে নিই কল্যাণ অর্থনীতি কাকে বলে। কল্যাণ অর্থনীতি হচ্ছে অর্থনীতির যে শাখা জনসাধারণের কল্যাণ, অকল্যাণ নিয়েও আলোচনা করে, কল্যাণ, ভালো, মন্দ এগুলো নিয়ে আলোচনা করে, তখন তাকে হচ্ছে কল্যাণ অর্থনীতি বলা হয়। ঠিক আছে, দেখো বিষয়টা কেমন, যে এটা হচ্ছে একটা সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম মানে সাবজেক্টের মনে যা আসে, মানে আমার মনে যা আসে, ঠিক আছে, মানে আমি যা ভাবি সেটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তার মানে এটা হচ্ছে এমন একটা ব্যাপার যেটা আমি ভাবছি যে আমার এইটা হলে ভালো হয়, এইটা হলে কল্যাণ হয়, ওইটা হলে কল্যাণ হয়, তাহলে এইটাই হচ্ছে পরিমাপ করা হচ্ছে কল্যাণ অর্থনীতির কাজ। তার মানে অর্থনীতির দুইটা শাখা আছে, এটা তোমরা ফার্স্ট ইয়ার থেকে শিখে আসছো। একটা হচ্ছে পজিটিভ ইকোনমিক্স, একটা হচ্ছে নরমেটিভ ইকোনমিক্স। পজিটিভ মানে কি হচ্ছে, আর নরমেটিভ মানে কি হওয়া উচিত। তাহলে এইটা হচ্ছে নরমেটিভ, মানে কি হওয়া উচিত, মানে সাবজেক্টিভ ফর্ম। তার মানে দেখো বিষয়টা যত সাবজেক্টিভ হবে তত বেশি বেশি বিষয় ইনক্লুড হবে। যেমন মনে করো একটা উদাহরণ দিই, যে আমি যেরকম শিক্ষা পাচ্ছি এর চেয়ে যদি আরও ভালো শিক্ষা পাই তাহলে আমার আরও বেশি কল্যাণ হয়। দেখো এখানে কল্যাণ আসছে। তারপরে আমার রাস্তা, আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি ওই রাস্তাটা একটু ভেঙে গেছে, ওইটা যদি মেরামত করে দেওয়া হয় তাহলে আমার আরও বেশি কল্যাণ হয়। আমার যাওয়ার ক্ষেত্রে সাইকেল চালাচ্ছি, আমার ঝাঁকিটা কম লাগে। আমার কলেজে যেরকম লেখাপড়া হচ্ছে এর চেয়ে যদি আরও বেশি ভালো লেখাপড়া হয়, যদি রেগুলার ক্লাস হয়, পরীক্ষা হয়, পরীক্ষার খাতা ভালোভাবে দেখা হয়, তাহলে আমার ছাত্রদের আরও বেশি কল্যাণ হয়। ঠিক আছে, তাহলে দেখো মানুষের মনে অনেক কিছু আসে, মানে সাবজেক্টিভ ফর্মে গেলে তখন বিষয়টা আরও ভাস্ট হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে কল্যাণ অর্থনীতি, মানে কল্যাণ নিয়ে আলোচনা করবে। ঠিক আছে, তো কল্যাণ নিয়ে তো আলোচনা করবে, কিন্তু কেন কল্যাণ নিয়ে আলোচনা এরকম বললে তো হচ্ছে না, একটা ফ্রেমওয়ার্কের ভিতর দাঁড় করাতে হবে। তো কিভাবে ফ্রেমওয়ার্কের ভিতর দাঁড় করাবা, দেখো বিষয়টা এমন যে প্রথমে তোমাকে ভাবতে হবে যে তোমার সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের মাধ্যমে তুমি কি করবা, সর্বাধিক কল্যাণটা নিশ্চিত করবা। ঠিক আছে, এখন বিষয়টা যদি এমন হয় যে তোমার যে সম্পদ আছে সেই সম্পদ যেভাবে আছে এর চেয়ে যদি রিঅ্যালোকেট করা হয়, মানে বন্টনটা যদি আরেকটু ভালোভাবে করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে একজনের ক্ষতি না করেই আরেকজনের কল্যাণ একটু বৃদ্ধি করা যাচ্ছে। ঠিক আছে, এইটা কিন্তু সোসাইটির জন্য ভালো হবে। তো এটাই হচ্ছে কল্যাণ অর্থনীতির মূল আলোচ্য বিষয়, যে আমি কি করছি, আমার যে রিসোর্স আছে সেইটা ব্যবহার করে আগে যেভাবে অ্যালোকেট করা ছিল সেইভাবে, মানে আগে যেভাবে ভাগ করা ছিল সেইটা না ভাগ করে নতুন করে ভাগ করার ফলে আর কারোরই ক্ষতি হয় নাই, কিন্তু আরেকজনের ভালো হয়েছে। তো এইটা তাহলে অবশ্যই সেটা তোমার কাছে গ্রহণযোগ্য হবে এবং সোসাইটির কাছেও সেটা গ্রহণযোগ্য হবে। যেমন মনে করো যে একটা রাস্তা, একটা গ্রামের ভিতর দিয়ে দুইটা রাস্তা গেছে। ঠিক আছে, তার ভিতর একটা রাস্তায় প্রতিদিন 100 লোক চলে, আর আরেকটা রাস্তায় প্রতিদিন 30 জন লোক চলে। ঠিক আছে, তাহলে ওই দুইটা রাস্তাই কাঁচা রাস্তা। এখন ওই দুইটা রাস্তার যে কোনো একটা করার জন্য মনে করো যে 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হলো। ঠিক আছে, এখন 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হলে তুমি কোন রাস্তাটা করবা, যেই রাস্তায় 100 জন চলে না যেই রাস্তায় 30 জন চলে। মনে করো 30 জন যে রাস্তায় চলে ওই রাস্তায় একজন ভিআইপির বাড়ি আছে, ওই রাস্তায় শেষ মাথায়। তাহলে সেই ভিআইপি তার ক্ষমতা বলে যদি এই 30 জন চলে এই রাস্তায় এই 10 লাখ টাকা ব্যয় করে, তাহলে কি সোসাইটির বেশি মানুষের কল্যাণ হবে, নাকি এই রাস্তায় ব্যয় করলেও বেশি কল্যাণ, না এই রাস্তায় ব্যয় করলে বেশি কল্যাণ? অবশ্যই তুমি বলবা যে প্রতিদিন 100 জন চলে, পণ্য চলে, সেই রাস্তায় চললে বেশি কল্যাণ হবে, আর কম জন চলে এই রাস্তায় বললে কম কল্যাণ হবে। তাহলে দেখো
এই যে আমার যে সম্পদ 10 লাখ টাকা, এইটা এখন যদি আমি এখানে ব্যয় না করে এখানে ব্যয় করি, তাহলে সোসাইটির কল্যাণটা বেড়ে যাবে। ঠিক আছে, মানে অল্প জনের ক্ষতি করে আমরা বেশি লাভ করছি। আচ্ছা, আমরা এটাকে অবশ্যই চিত্রের মাধ্যমে দেখতে পারি। যেমন ট্যাক্সের মাধ্যমে আমরা যদি দেখি, বাজার ভারসাম্য অবস্থায় মনে করো যে 5 টাকা দামে 100 একক পণ্য বিক্রি হতো, এটা সাপ্লাই কার্ভ, এটা ডিমান্ড কার্ভ ছিল। ঠিক আছে, এখানে ছিল আমাদের ভারসাম্য। এই ভারসাম্য অবস্থায় যদি ট্যাক্স আরোপ করা হয়, তাহলে সাপ্লাই কার্ভ উপরে উঠে যাবে, দাম বেড়ে যাবে, নতুন ভারসাম্য E1 পরিমাণ কমে যাবে। দাম মনে করো 60 টাকা, পরিমাণ 80 একক। ঠিক আছে, তাহলে দেখো ট্যাক্স আরোপের ফলে দাম বেড়ে যায়, পরিমাণ কমে যায়, দাম বাড়ার ফলে চাহিদাও কমে যায়, এর ফলে পরিমাণটা, ভারসাম্য পরিমাণটা কমে যাচ্ছে। এখন 5 টাকা দামে আমরা মোট 100 একক পণ্য 5 টাকা দামে আমরা কিনতাম কত টাকা দিয়ে? 500 টাকা দিয়ে। মানে প্রতি এককের দাম যদি 5 টাকা হয়, তাহলে 100টা পণ্য, এটা কিউ আর এটা পি, 100টা পণ্যের দাম 500 টাকা। 100টা পণ্যের দাম কিন্তু 500 টাকা, কিন্তু দাম বেড়ে যখন 7 টাকা হয়ে গেল, তখন পরিমাণ কমে গেছে, কত হলো? 80 ধরে নিলাম। তাহলে 80টা পণ্যের জন্য 7 8টা কত দেওয়া লাগছে? একটা পণ্যের দাম 7, 80টা পণ্যের দাম 7 8টা 56, 560 টাকা। আগে 100টা পণ্যের জন্য দিতাম, সোসাইটি দিত কত? সমাজের সবাই দিত 500 টাকা। এখন 80টা পণ্যের জন্য দেওয়া লাগছে 560 টাকা। একদিকে পণ্য কম পেলাম, আবার একদিকে টাকাও বেশি দেওয়া লাগলো। তাহলে সোসাইটি থেকে একটা বড় লাভ হারায় যাচ্ছে, মানে সোসাইটির একটা বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে পরিমাপ করলে এইটুকু আমাদের ডেড ওয়েট লস চলে আসছে। ডেড ওয়েট লস মানে যেই লসটা একেবারে সোসাইটিতে বিলীন হয়ে যাচ্ছে, কারোর পকেটেই যাচ্ছে না। এইটুকু যেমন আমাদের উৎপাদকের উদ্বৃত্ত পড়েছিলাম, আর নিচেরটুকু ছিল, উপরটা হচ্ছে ভোক্তার উদ্বৃত্ত আর নিচেরটা উৎপাদকের উদ্বৃত্ত। এই যে দুইটা উদ্বৃত্ত, এটা সোসাইটি থেকে বিলীন হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ডেড ওয়েট লস। তাহলে এই যে লসটা হচ্ছে, এই যে এইগুলো কিভাবে মিনিমাইজ করে সোসাইটির কল্যাণ সর্বোচ্চ করা যায়, অপটিমাল করা যায়, সেটাই আসলে কল্যাণ অর্থনীতির আলোচ্য বিষয়। তাহলে এতক্ষণ গেল আসলে কল্যাণ অর্থনীতি কী এবং কেন এটা আমরা পড়ছি সেইটার আলোচনা। এখন আমরা দেখব পেরেটোর যে কাম্যতা, পেরেটো কাম্যতাটা এখন আমরা বিশ্লেষণ করব। তো পেরেটো কাম্যতাটা কি সেটা আগে বলে নেওয়া যাক। পেরেটো কাম্যতা হচ্ছে, এখন আমরা যতক্ষণ ধরে কল্যাণ দেখলাম, এর ভিতরে আমরা দেখছি যে আমরা ভালো করছি কিন্তু আরেকজনের ক্ষতি না করে। ঠিক আছে, আরেকজনের ক্ষতি না করে ভালো করছি। ঠিক আছে, মনে করো কিন্তু বিষয়টা একসময় ভালো করতে করতে এমন একটা সিচুয়েশনে চলে যাবে, যখন আমার ওই সম্পদ দিয়ে আমি এমন ভালোর পর্যায়ে চলে গেছি যে তখন একজনের ক্ষতি না করে আরেকজনের আর ভালো করা যাচ্ছে না। এটা একটা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে খুব সুন্দরভাবে দেখানো যায়। উৎপাদন সম্ভাবনা রেখা কি নির্দেশ করে? দুটি দ্রব্যের সর্বোচ্চ উৎপাদনের সংমিশ্রণ, মানে আমার যে রিসোর্স আছে, সম্পদ আছে, সেটা দিয়ে আমি সর্বোচ্চ গম আর ধানের যে কম্বিনেশন উৎপাদন করতে পারি, সেটাই নির্দেশ করছে এখানে। মনে করো এ বিন্দুতে 80 একক ধান আর 60 একক গম উৎপাদন করি, আর বি বিন্দুতে 60 একক ধান আর 80 একক গম উৎপাদন করি। ঠিক আছে, তাহলে দেখো উৎপাদন সম্ভাবনা রেখা কি নির্দেশ করে? সর্বোচ্চ উৎপাদন দুইটা দ্রব্যের, এর চেয়ে বেশি আর করা সম্ভব নয়। তার মানে এটা কিন্তু পেরেটো এফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, মানে আমার সম্পদ দিয়ে আমি যত ভালো করতে পারি সেই ভালোর সীমানায় আমি পৌঁছে গেছি। সেই ভালোর সীমানাটা কি দেখাচ্ছে? উৎপাদন সম্ভাবনা রেখা। এর বাইরে কিন্তু আমার উৎপাদন করা সম্ভব নয়, এর নিচে উৎপাদন করলে সেটা ভালোর চেয়ে কম। তো এ বিন্দু, এই ভালোর ভিতরে এ বিন্দুতে আমি ধান পাচ্ছি কত? 80 একক, গম 60 একক। এখন এখান থেকে যদি বিতে আসি, তাহলে কী হবে? দেখো এখান থেকে বিতে আসলে, বিতে আসা মানে গম বাড়ানোর জন্য ধানের পরিমাণ কমানো লাগছে। এটাই পেরেটো কাম্যতা। যখন একটা বাড়াতে গেলে, একজনের কল্যাণ বাড়াতে গেলে আরেকজনের কল্যাণ কমানো লাগে।
ঠিক আছে, এমন একটা সিচুয়েশনে পৌঁছে গেছি যেখানে আর ভালোর কোনো উপায় নেই। এখন যদি তোমার ভালো করতে চাই আর একজনের খারাপ করা লাগবে। ঠিক আছে, তাহলে সেটাই হচ্ছে পেরেটো কাম্যতা। ঠিক আছে, মনে করো যে খুব একটা ইন্টারেস্টিং উদাহরণ দিই, সেটা হচ্ছে একটা পাড়ায় বা একটা গোত্রে 3 জন মেয়ে আছে আর 2 জন পুরুষ আছে। 2টা মেয়ের সাথে ওই 2টো ছেলের বিয়ে হয়েছে। এখন তৃতীয় মেয়েটা, তার মানে বিয়ে হওয়ার ক্ষেত্রে যদি একজন আরেকজনকে বিয়ে, মানে একজন একজনকেই বিয়ে করে, তাহলে বিয়ের লিমিট কিন্তু শেষ হয়ে গেছে। এখন যদি তৃতীয় মেয়েটা বিয়ে করতে চায়, তাহলে আরেকটা মেয়ের কাছ থেকে ওই ছেলেটা ছাড়িয়ে নিয়ে তারপর ওকে বিয়ে করা লাগবে। মানে আমরা এমন একটা সীমায় পৌঁছে গেছি যে আরেকজনের কাছে কিছু দিতে হলে আরেকজনকে ছাড়া লাগবে। তাহলে এই হচ্ছে পেরেটো কাম্যতা। ঠিক আছে, তাহলে আশা করি পেরেটো কাম্যতা আমি বোঝাতে পারছি। এখন আসো, আমরা যখন পেরেটো কাম্যতায় যাওয়ার যে স্টেপ, সেই স্টেপগুলো কী কী সেটা দেখি। তাহলে পেরেটো কাম্যতার জন্য 3টা প্রান্তিক শর্ত লাগে। তাহলে প্রশ্ন এরকম হবে যে পেরেটো কাম্যতার 3টা পেরেটো কাম্যতা নির্ণয় করো, অথবা পেরেটো কাম্যতার যে শর্তগুলো সেগুলোর মাধ্যমে পেরেটো কাম্যতা দেখাও। তাহলে পেরেটো কাম্যতার যে প্রান্তিক শর্ত, প্রথমটা হচ্ছে ভোগের ক্ষেত্রে কাম্যতা, দ্বিতীয়টা উৎপাদনের ক্ষেত্রে কাম্যতা, আর 3 নম্বরটা হচ্ছে সার্বিক কাম্যতা বা এফিসিয়েন্সি ইন প্রোডাক্ট মিক্স। তাহলে আমরা দেখতে থাকি 3টা কাম্যতা আসলে কি কি নির্দেশ করছে। তাহলে প্রথমে আমরা দেখব ভোগের ক্ষেত্রে কাম্যতা। তো ভোগের ক্ষেত্রে কাম্যতা আমাদের 3টার জন্যই, শুধু ভোগ নয়, একটা নতুন ধরনের চিত্র ব্যবহার করব আমরা, যেটা আমরা ফার্স্ট ইয়ারে পড়া শুরু করে এখন পর্যন্ত অন্য কোথাও ব্যবহার করি নাই। ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, তারপরে মাইক্রো ইকোনমিক্স, পেরেটো, এগুলোতে যে চিত্রটা লাগে সেটা হচ্ছে বক্স ডায়াগ্রাম। তাহলে এখন আমরা পরিচিত হতে যাচ্ছি ভোগের ক্ষেত্রে কাম্যতার জন্য বক্স ডায়াগ্রামের সাথে। তো এটা একটা বক্স ডায়াগ্রাম, যেখানে মনে করো যে এটা ও প্রাইম এক্স ওয়াই, এখানে এক্স দ্রব্য, এটা ওয়াই দ্রব্য। এখন দেখো, এটা হচ্ছে একটা বক্স ডায়াগ্রাম। বক্স ডায়াগ্রামটা একটু সময় নিয়ে বোঝাই, কারণ এইটা যদি না বোঝো তাহলে পরের 2টা বুঝতে সমস্যা হবে, আর এইটা যদি একবার আমরা বুঝাই ফেলি তাহলে পরের 2টাতে আমাদের সময়টা কম লাগছে। তাহলে বক্স ডায়াগ্রামটা বিষয়টা এমন, দেখো এখানে দেখাই, এখানে 2 জন লোক আছে, 2 জন লোক, 2টি পণ্য, 2টা উপকরণ। আচ্ছা, উপকরণে আমরা পরে আসি। তাহলে 2 জন লোকের কয়টা পণ্য আছে? 2টা পণ্য, একটা হচ্ছে এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য। এটা হচ্ছে এ আর এটা বি। আমরা জাস্ট 2টা চিত্র আঁকার চেষ্টা করছি। তো আমরা ইনডিফারেন্স কার্ভের সাথে পরিচিত। তাহলে এটা হচ্ছে ইনডিফারেন্স ম্যাপ। এটা কার ইনডিফারেন্স ম্যাপ? এ ব্যক্তির ইনডিফারেন্স ম্যাপ বা ইনডিফারেন্স কার্ভ। তাহলে এটাকে বলা যায় A1, A2, A3। এ ব্যক্তির এরকম ইনডিফারেন্স কার্ভ আমরা আঁকতেই পারি। এখন বি ব্যক্তির ইনডিফারেন্স কার্ভও আঁকতে পারি, B1, B2, B3। তো আমরা যেহেতু পেরেটো কাম্যতা পড়ছি, তো পেরেটো উপযোগের ক্ষেত্রে কি বলেছিল? উপযোগ পরিমাণগত নয়, উপযোগ পর্যায়গত। মার্শাল বলেছিল উপযোগ পরিমাণগত। তাহলে পর্যায়গত মানে যত উপরের নিরপেক্ষ রেখা তত বেশি উপযোগ দেবে। তার মানে উপযোগকে সংখ্যায় ভাগ না করে একটা স্টেপে ভাগ করা যায়। তো এখানেও আমরা দেখছি এ আর বি এর একটা ইনডিফারেন্স ম্যাপ, যেখানে 3টা নিরপেক্ষ রেখা আছে। উপরের রেখাগুলো বেশি পরিমাণ উপযোগ নির্দেশ করছে। এখন এই যে 2টা নিরপেক্ষ রেখার যে চিত্র, এই চিত্রটা যদি এক করে দিই, তার মানে এইটা যদি উল্টো করে এর উপরে বসাই দিই,
উল্টো করে এই চিত্রটা উল্টো করে এর উপর বসাই দিলে আসলে এই বক্স ডায়াগ্রামটা পাওয়া যাচ্ছে। যেখানে দেখো এই পাশ মনে করো এ ব্যক্তির, আর উল্টো দিক থেকে এই পাশটা হচ্ছে বি ব্যক্তির। ঠিক আছে, এইটা হচ্ছে এ ব্যক্তির আর এইটা কার, এটা বি ব্যক্তির। ঠিক আছে, দুইটা একসাথে আমাদের কম্বাইন করার জন্য এই চিত্রটা এর উপরে জাস্ট উল্টো করে বসাই দিছি। ঠিক আছে, এটা আমরা আরও ক্লিয়ার হব সামনে। আচ্ছা, তাহলে আমরা বক্স ডায়াগ্রামটা কি সেটা বুঝে গেছি। বক্স ডায়াগ্রাম তাহলে কি, সংক্ষেপে যদি সামারি করি, তাহলে দুইটা চিত্র যখন একটার উপর আরেকটা বসাই দিচ্ছি, মানে একটা চিত্রে এই জায়গায় একটা অরিজিন, আমাদের মূলবিন্দু এখানে, আবার অন্য চিত্র ধরলে তার মূলবিন্দু এখানে, এইভাবে যখন আমরা কল্পনা করি তখন তাকে বক্স ডায়াগ্রাম বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই দিক থেকে আমার কার ছিল, ভোগের ক্ষেত্রে কাম্যতা আমরা বের করছি। তাহলে ভোগের ক্ষেত্রে কাম্যতা বের করার জন্য আমরা কি পড়েছিলাম, উৎপাদন নিরপেক্ষ রেখা। তাহলে এইটাই হচ্ছে এ ব্যক্তি নিরপেক্ষ রেখা। এটা মনে করো A1 A2 A3, এগুলো হচ্ছে এ ব্যক্তির বিভিন্ন নিরপেক্ষ রেখা। ঠিক আছে, এই বক্স ডায়াগ্রামের যে কোনো জায়গায় আমরা নিরপেক্ষ রেখা আঁকতে পারি। তো এখন আমি একবারে বি ব্যক্তি নিরপেক্ষ রেখাও এঁকে ফেলি। বি ব্যক্তি নিরপেক্ষ রেখা তাহলে উল্টো করে হবে, এরকম হবে। তাহলে এইটা কি হবে, B1 B2 B3, কারণ B1 B2 B3 এটা উল্টো করে দিছি, এটা যত উপরে আসবে বি ব্যক্তির ভোগের উপযোগ তত বৃদ্ধি পাবে। তার মানে বি এর এইটে যত এই দিক আসছে তত বাড়ছে, আর এরটা যত এই দিক যাচ্ছে তত বাড়ছে। ঠিক আছে, কারণ আচ্ছা, তাহলে এখন আমরা এই পর্যন্ত চলে আসছি। এখন খেয়াল করো, এই বক্স ডায়াগ্রামের ভিতর মূলত আমরা দুইটা জিনিস আঁকছি। এখন পর্যন্ত কি করছি, দুইটা জিনিস আঁকছি। কি, একটা হচ্ছে এ এর নিরপেক্ষ রেখা আর বি নিরপেক্ষ রেখা, এবং দুইটা নিরপেক্ষ রেখা আবার আমরা এক জায়গায় কি করাইছি, স্পর্শ করাইছি, দুইটা আলাদা করে আঁকি নাই। তো স্পর্শ করার কিছু উদ্দেশ্য আছে। স্পর্শ করার উদ্দেশ্য হলো এই বিন্দুগুলোতে, যেই বিন্দুগুলোতে স্পর্শ করেছে সেই বিন্দুগুলোতে এ এবং বি সমান, এ এবং বি এর উপযোগ সমান। এ এবং বি এর উপযোগ সমান মানে কি, এর উপযোগ এই যে এর যে নিরপেক্ষ রেখার ঢাল আমরা কি পড়েছিলাম, নিরপেক্ষ রেখার ঢাল পড়েছিলাম MRS x ফর ওয়াই, তার মানে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, প্রান্তিক বিকল্পন হার। বিকল্পন হার মানে কি, প্রান্তিক বিকল্প মানে কি, 1 একক 2 একক 5 7। মনে করো এ বিন্দু বি বিন্দু, এ বিন্দুতে এক্স দ্রব্য পেতাম 1 একক, তখন ওয়াই দ্রব্য পেতাম কত, 7 একক। এ থেকে বিতে যাওয়ার ফলে এক্স দ্রব্য 1 একক বাড়াইছি, এর ফলে ওয়াই দ্রব্য কমানো লাগছে 2 একক। এইটাই হচ্ছে প্রান্তিক বিকল্পন হার, মানে 1 একক একটা দ্রব্য বাড়ানোর ফলে কত একক অন্য দ্রব্য কমানো লাগে। এইটাকে তো আমরা বলতে পারি MRS XY কত 2, মানে একটা এক্স পণ্য 1 একক বাড়ানোর ফলে ওয়াই দ্রব্য কয় একক ছাড়ানো লাগছে, 2 একক। তাহলে এই যে এ ব্যক্তির যে নিরপেক্ষ রেখা, এর যে বিকল্পন হার, সেটা আমরা কি বলছি, MRS x ফর ওয়াই ইকুয়াল টু MRS x ফর ওয়াই বি। মানে আমি বলতে চাচ্ছি যে এ ব্যক্তির যে একটা একক এক্স ছাড়া বাড়ানোর ফলে যে ওয়াই ছাড়া লাগছে, বি ব্যক্তিরও একই রকম এক্স বাড়ানোর ফলে যে ওয়াই ছাড়া লাগছে, সেই দুইটা সমান হচ্ছে কোথায়, যেখানে যেখানে এই দুইটা টাচ করছে। কেন, কারণ এই বিন্দুতে যদি আমি নির্ণয় করতে চাই তাহলে এখানে একটা স্পর্শক আঁকবো, এই স্পর্শক এখন এইটাও যদি আঁকি এইরকম একটা রেখা হয়, তারও তো স্পর্শক একই হবে। তাহলে দুইটার স্পর্শকই যেখানে এক, দুইটার স্পর্শকই যদি একই হয় তাহলে অবশ্যই দুইটা ঢাল একই হবে। তখনই আমরা বলতে পারবো ওই বিন্দুতে MRS XY ফর এ ইকুয়াল টু MRS XY ফর
বি। তাহলে আমরা এখন কি বললাম যে যে বিন্দুগুলোতে এই যে ছেদ করে ছেদ মানে দুইটা টাচ করেছে সেই বিন্দুতে দুইটারই প্রান্তিক বিকল্পন হার সমান। এখন এজোত কন্ট্যাক্ট কার্ভ বা বক্স ডায়াগ্রামের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। মনে করো এই বিন্দুতে অথবা এই বিন্দুতে যখন আমরা ভোগ করছি তখন এ ব্যক্তি এই দিক থেকে তো এই অরিজিনটা তো এ ব্যক্তির অরিজিন। এ ব্যক্তি মনে করো ও সি পরিমাণ ওয়াই দ্রব্য খাচ্ছে আর ও ডি পরিমাণ এক্স দ্রব্য খাচ্ছে। ইজিলি বোঝা যাচ্ছে এই নিরপেক্ষ রেখার এই বিন্দু মানে এতটুক পরিমাণ এক্স দ্রব্য এতটুক পরিমাণ ওয়াই দ্রব্য। তাহলে বি ব্যক্তি কতটুকু খাচ্ছে? বি ব্যক্তি খাচ্ছে এটা আমরা এইভাবে দিয়ে দেবো। এটা মনে করো সি আর ডি চলে গেল, সি ডির পরে ই আসে তারপর এ পাশে। তাহলে এক্স দ্রব্য এ ব্যক্তি কতটুকু খেয়ে ফেলেছে? ও ডি পরিমাণ। বাদ আছে কত? এক্স দ্রব্য এক্স ডি পরিমাণ। তাহলে এই এক্স ডি পরিমাণ কে খাচ্ছে? বি ব্যক্তি খাচ্ছে। এইটা তো সমান্তরাল, ঠিক আছে? এইটা আর এইটা সমান্তরাল, আবার এইটাও সমান্তরাল। তাহলে বি ব্যক্তি এক্স দ্রব্য খাচ্ছে কতটুকু? এই পরিমাণ, ঠিক আছে? মানে এক্স দ্রব্যের বাকিটুকু। আর ওয়াই দ্রব্য খাচ্ছে কতটুকু? এই যে এ ব্যক্তি ওয়াই দ্রব্য খাচ্ছিল ও সি পরিমাণ, তাহলে বাকি ছিল ওয়াই সি পরিমাণ। এইটুকু কে খাচ্ছে? বি ব্যক্তি, ঠিক আছে? তার মানে এই বিন্দুতে গেলে কি হবে? এখন এই বিন্দুতে গেলেও কেসটা সেম হবে, ঠিক আছে? এই বিন্দুতে গেলেও কেসটা সেম হবে। দেখো কীরকম সেম হবে, যেখানে সি প্রাইম মনে করো আর এইটা ডি প্রাইম, এই জায়গায় এই যে এ ব্যক্তির যে নিরপেক্ষ রেখা বি ব্যক্তির নিরপেক্ষ রেখা মিলে গেছে। এখানে কি হচ্ছে? এ ব্যক্তি এক্স দ্রব্য খাচ্ছে কতটুকু? ওডি পরিমাণ। আর ওয়াই দ্রব্য খাচ্ছে কত? ওসি পরিমাণ। তাহলে বি ব্যক্তি এক্স দ্রব্য কতটুকু খাচ্ছে? এ ব্যক্তি যদি ওডি পরিমাণ খেয়ে ফেলে তাহলে এই দাগের বাকি অংশ কতটুকু? এক্স ডি পরিমাণ এতটুকু খাচ্ছে বা এতটুকু খাচ্ছে বি ব্যক্তি এক্স দ্রব্য, এবং এই যে এই ও সি প্রাইম পরিমাণ যে এ ব্যক্তি ওয়াই দ্রব্য খেয়ে ফেললো বাকি অংশটুকু খাচ্ছে কে? বাকি অংশটুকু খাচ্ছে ওয়াই দ্রব্যের বাকি অংশ কে খাচ্ছে? বি ব্যক্তি। কারণ এই রেখা ওয়াই আর এই রেখা হচ্ছে এক্সের, ঠিক আছে? তাহলে দেখো এখানে মনে করো এ বি সি ডি ই এফ চলে গেছে জি। এই যে জি 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 বিন্দু থেকে যদি আমরা এইচ বিন্দুতে যাই, জি বিন্দু থেকে এইচ বিন্দুতে গেলে কি হচ্ছে? দেখো এ ব্যক্তির ভোগের পরিমাণ বেড়ে যাচ্ছে, এক দ্রব্য ডি ডি প্রাইম ওয়াই দ্রব্য সি সি প্রাইম পরিমাণ বেড়ে যাচ্ছে। আর ওয়াই ব্যক্তির ভোগের পরিমাণ এক্স দ্রব্য, এইটা মনে করো ডি ডবল প্রাইম আর এটা সি ডবল প্রাইম। তাহলে বি ব্যক্তির কি হচ্ছে? এক্স দ্রব্য ভোগের পরিমাণ এফ ডিডি প্রাইম পরিমাণ কমে যাচ্ছে, কারণ সে যখন এ ব্যক্তি এই পরিমাণ ভোগ করতো এক্স দ্রব্য তখন সে এই পরিমাণ এক্স দ্রব্য ভোগ করত। এ ব্যক্তি যখন এই বিন্দুতে ভোগ করছে তখন এ ব্যক্তি এক্স দ্রব্য এতটুকু ভোগ করে ফেলছে, তখন বি ব্যক্তির এক্স দ্রব্য ভোগের পরিমাণ এতটুকু কমে যাচ্ছে, ঠিক আছে? আবার ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ আগে সে ওসি পর্যন্ত করতো, এখন কোন পর্যন্ত করবে? ওডি পরিমাণ, কারণ এই বিন্দুতে গেলে এ ব্যক্তি ওসি প্রাইম পর্যন্ত ওয়াই দ্রব্য ভোগ করে ফেলছে। তাহলে দেখো উভয় ক্ষেত্রে এই জি থেকে এইচ বিন্দুতে গেলে বি ব্যক্তির ভোগের পরিমাণ এক্স দ্রব্য এফ ডি প্রাইম পরিমাণ কমে যাচ্ছে, ওয়াই দ্রব্য ভোগের পরিমাণ ই সি প্রাইম পরিমাণ কমে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে পেরেটো কাম্য বিন্দু, যেখানে একটা থেকে আরেকটা জায়গায় গেলে মানে আরেকজনের ভালো করতে হলে এ ব্যক্তির ভালো করতে হলে কি করা লাগছে? বি ব্যক্তির ভোগের পরিমাণ কমে যাচ্ছে, ঠিক আছে? তো এইটা পেরেটো এফিশিয়েন্ট বিন্দু আমরা কিভাবে বলতে পারি? তো পেরেটো এফিশিয়েন্ট বিন্দুগুলো যোগ করতে হবে, মানে যে বিন্দুতে এইগুলো এই যে মিলিত হয়েছে এই বিন্দুগুলো একদম এই কোণা থেকে এই পর্যন্ত যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেই রেখাকে বলা হয় কন্ট্যাক্ট কার্ভ, কন্ট্যাক্ট রেখা, ঠিক আছে? তাহলে আমরা কি বলছি? কন্ট্যাক্ট রেখাতে
কি উৎপাদন এফিশিয়েন্ট, মানে কন্টাক্ট রেখার প্রত্যেকটা বিন্দু এফিশিয়েন্ট, মানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যেতে হলে দেখা যাচ্ছে যে এর ভালো হচ্ছে কিন্তু বির খারাপ হয়ে যাচ্ছে। আবার এই বিন্দু থেকে এই বিন্দুতে আসলে বির ভালো হচ্ছে কিন্তু এর খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে ওই জায়গায় আমরা এফিশিয়েন্ট বিন্দুতে পৌঁছে গেছি যেখান থেকে আর ভালো করা সম্ভব নয়, আর ভালো করতে গেলে আরেকজনের খারাপ হয়ে যাচ্ছে। তাহলে সেই জায়গায় আমরা কোন জায়গায় চলে গেছি? পেরেটো এফিশিয়েন্ট পয়েন্টে চলে গেছি। কেন এটা পেরেটো এফিশিয়েন্ট সেটা আমরা দেখি। ABCDFGH, এটা মনে করো আই বিন্দুতে A2 ইনডিফারেন্স কার্ভ এবং B1 ইনডিফারেন্স কার্ভ মিলিত হয়েছে আই বিন্দুতে। তাহলে আই বিন্দুতেও আমরা একটা দুইটার মানে ছেদ বিন্দু পেয়েছি। এখন আমরা দেখব যে এইটা এফিশিয়েন্ট পয়েন্ট কি না। ঠিক আছে, এখানেও তো মিলিত হয়েছে, এখানে দুইটা সমান এই ছেদ বিন্দুতে। তো এই বিন্দুটা পেরেটো এফিশিয়েন্ট না, ইনএফিশিয়েন্ট বিন্দু। কেন ইনএফিশিয়েন্ট বিন্দু? কারণ দেখো আই বিন্দুতে B1 এবং A2 মিলিত হয়েছে। এখন এই যে B1 রেখার প্রত্যেকটা বিন্দুতে কি B1 রেখার প্রত্যেকটা বিন্দুতে B ব্যক্তির উপযোগ সমান, তাই না? আবার A2 রেখার প্রত্যেকটা বিন্দুতে A ব্যক্তির উপযোগ সমান। এটা ইনডিফারেন্স কার্ভের ধর্ম, যেই রেখার প্রতিটা বিন্দুতে ভোক্তা সমান উপযোগ লাভ করে। তাহলে দেখো এখানে যদি ঠিক আছে, এখানে যদি বি ব্যক্তি, ঠিক আছে, বি ব্যক্তি I1-এ ভোগ না করে জিতে ভোগ করে। খেয়াল করো, I1-এ ভোগ না করে জিতে ভোগ করে। I1-এ আর জিতে, I1 আর জি এটা টোটালি হচ্ছে B1 ইনডিফারেন্স কার্ভের উপর অবস্থিত, সরি A2 ইনডিফারেন্স কার্ভের উপর অবস্থিত। বিষয়টা আবার খেয়াল করো, এই রেখার উপর অবস্থিত জি বিন্দু এবং আই বিন্দু, তার মানে এই রেখার জি এবং আই বিন্দুতে ভোক্তা এ সমান উপযোগ লাভ করবে। ঠিক আছে, আবার এই রেখার এই বিন্দুতে বিও সমান উপযোগ লাভ করছে। এখন বি যদি আইতে ভোগ না করে জিতে ভোগ করে, তাহলে সে নতুন একটা নিরপেক্ষ রেখা B2-তে ভোগ করতে পারছে, যেটা B1-এর চেয়ে তার বেশি উপযোগ দেয়। কিন্তু এক্ষেত্রে কি এর কোনো ক্ষতি হচ্ছে? এর কোনো ক্ষতি হচ্ছে না, কারণ এর নিরপেক্ষ রেখা কোনটা ছিল? এই নিরপেক্ষ রেখার জাস্ট আই বিন্দু থেকে জি বিন্দুতে আসছে, তার মানে এর কোনো ক্ষতি হয় নাই, কারণ এর তো প্রত্যেকটা বিন্দুতেই সমান উপযোগ লাভ করে। আই থেকে জিতে আসলে তার কোনো সমস্যা নেই, আই কি আর জি কি, তার যে কোনো রেখার যে কোনো বিন্দুতে থাকলেই হলো। তো এর কোনো ক্ষতি না করে, আই থেকে জিতে আসলে এর কোনো ক্ষতি হয় নাই, ক্ষতি না করে বি কিন্তু এই যে B1 থেকে B2-তে আসছে, নতুন নিরপেক্ষ রেখায় চলে আসছে। তাহলে বির লাভ হচ্ছে এর কোনো ক্ষতি না করে। তাহলে আমরা আগেই বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত একজনের ক্ষতি না করে আরেকজনের লাভ করা যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কল্যাণের দিকে যাব, আরও কল্যাণ করতে চাইব। কতক্ষণ পর্যন্ত? যখন এমন একটা পর্যায়ে পৌঁছে যাব যে যখন একজনের ক্ষতি না করে আরেকজনের কল্যাণ করা যাবে না। তো এই বিন্দু থেকে এই বিন্দুতে আসলে, আই থেকে জিতে আসলে আমরা কি দেখছি? যে এর কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু বির লাভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই কি করব? অবশ্যই আইতে না ভোগ করে জিতে ভোগ করব। আর জিতে ভোগ করলে তো আমরা আগেই দেখেছি যে জি এফিশিয়েন্ট বিন্দু। ঠিক আছে, তো উল্টোটা দেখলেও আসলে উল্টো করে বোঝা যায়। সেটা দেখো, এটা চিত্রটা উল্টা আছে, তো এই জন্য বির ক্ষেত্রে যদি বুঝতে সমস্যা হয় তাহলে এর ক্ষেত্রে আমি উদাহরণটা আবার দিচ্ছি। তাহলে আই বিন্দুতে মনে করো দুইটা এ এবং বি এর ভোক্তা এ এবং বি এর ইনডিফারেন্স কার্ভ সেট করেছে। তো এখানে বিষয় হচ্ছে এটা তো B1-এর উপর অবস্থিত, B1-এর উপর দুইটা বিন্দু দেখছি আমরা, একটা আই আর একটা হচ্ছে এইচ। তাহলে এইচ বিন্দু এবং আই বিন্দু উভয় বিন্দুতে বি ভোক্তা সমান উপযোগ লাভ করবে। এখন এই যে এইটা হচ্ছে এ ব্যক্তির ইনডিফারেন্স কার্ভ, যেটা A2 ইনডিফারেন্স কার্ভ এই বিন্দুতে সেট করেছে, এখানে আমরা আই বিন্দু পেয়েছি। আইতে ভোগ না করে
এ ভোগটা যদি এইচে ভোগ করে তাহলে আইতে ইনডিফারেন্স কার্ভ 2তে সে ভোগ করতো, এইচে ভোগ করলে সে ইনডিফারেন্স কার্ভ 3তে ভোগ করে। তাহলে অবশ্যই 2-র চেয়ে 3 এ ব্যক্তিকে বেশি উপযোগ দেবে, কারণ 2 থেকে 3 আইসি 3 উপরে অবস্থিত। আমাদের ইনডিফারেন্স কার্ভের শর্তই তাই বলে, যত উপরে নিরপেক্ষ রেখা তত বেশি উপরে। কিন্তু বি ব্যক্তির কোনো ক্ষতি হয় নাই, কারণ বি ব্যক্তি নিরপেক্ষ রেখা 2-এই অবস্থান করছে। কিন্তু দেখো এই যে বি ব্যক্তি নিরপেক্ষ রেখা একই অবস্থান করছে, আই আর এইচ একই অবস্থিত। তাহলে এখানে বিষয় হচ্ছে যে বি ব্যক্তির কোনো ক্ষতি না করে এ ব্যক্তি লাভবান হচ্ছে। তাহলে অবশ্যই আই বিন্দু থেকে এইচ বিন্দু এফিশিয়েন্ট এবং আই বিন্দুটা হচ্ছে পেরেটো ইনএফিশিয়েন্ট বিন্দু। ঠিক আছে, তাহলে ওইটার নাম কি দেবো আমরা? এটার নামই হচ্ছে প্রশ্নে যদি আসে পেরেটো ইনএফিশিয়েন্ট কি, তাহলে আমরা বলবো যে এই বিন্দুটা পেরেটো ইনএফিশিয়েন্ট। যেটা কন্ট্যাক্ট কার্ভের বাইরে যেগুলো অবস্থিত সেগুলো সবই পেরেটো ইনএফিশিয়েন্ট বিন্দু। তার মানে এর ভিতর কিন্তু আরও অসংখ্য এরকম কন্ট্যাক্ট কার্ভ আছে। দুইজনের এই নিরপেক্ষ রেখা যোগ করে যেগুলো পাচ্ছি সেগুলো এই কন্ট্যাক্ট কার্ভ, সেগুলো মিলেই কন্ট্যাক্ট কার্ভটা তৈরি হচ্ছে। তাহলে কন্ট্যাক্ট কার্ভের প্রত্যেকটা বিন্দু হচ্ছে পেরেটো এফিশিয়েন্ট, আর বিন্দুগুলো কন্ট্যাক্ট কার্ভের বাইরের প্রত্যেকটা বিন্দু হচ্ছে পেরেটো ইনএফিশিয়েন্ট। এইভাবে আসলে আমরা কি পাচ্ছি, এই যে এ ব্যক্তির যে আর মাঝখানের যে স্পর্শক সেটা নিরপেক্ষ, এ ব্যক্তির নিরপেক্ষ রেখা বি ব্যক্তির নিরপেক্ষ রেখা সমান নির্দেশ করছে। তাইলে ভোগের ক্ষেত্রে কাম্যতা কখন আসবে? এমআরএস এক্স ওয়াই ফর এ, এমআরএস এক্স ওয়াই ফর বি। ভোগের ক্ষেত্রে বিনিময় কাম্যতা বলা হয়। এই শর্তটা যখন ফুলফিল হবে সেই বিন্দুগুলো যোগ করে আমরা একটা কন্ট্যাক্ট কার্ভ পাবো। এখানেই পেরেটো কাম্যতার প্রথম শর্ত ভোগের ক্ষেত্রে কাম্যতা অর্জিত হবে। ঠিক আছে, তাহলে আমরা ইনিশিয়াল আলোচনা সেরে ফেলেছি। এখন আজকের মতো এ পর্যন্তই। পরের ক্লাসে আমরা উৎপাদনের ক্ষেত্রে কাম্যতা এবং সার্বিক কাম্যতাটা দেখব। এটা পেরেটো কাম্যতার দ্বিতীয় ক্লাস হবে।